এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 8-এর ইতিহাসের চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র আলোচনা করব। এই অধ্যায়ের আমি কিছুটা অংশ আগে বুঝিয়ে দিয়েছিলাম। তোমরা যারা ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। আমি লাইন ভিত্তিক চ্যাপ্টারটা ভালোভাবে আলোচনা করে দেবো এবং বইয়ের ভেতরের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে তোমাদের এক্সামে আসতে পারে, সেই কোশ্চেনগুলো আমি আজকে আলোচনা করে দেবো। লাইন ওয়াইজ বইটা খুব ভালোভাবে পড়তে হবে, না হলে বইয়ের ভেতরের প্রশ্নগুলো তোমরা মিস করে যাবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো মিস করে যাবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে এর আগের ভিডিওতে 62 পেজে শিল্প বাণিজ্য শুল্ক নীতি এর আগে পর্যন্ত আমি আলোচনা করে দিয়েছিলাম। তাহলে কৃষির বাণিজ্যিক রূপায়ণ কিভাবে হয়েছিল, বাগিচা শিল্প কি, তারপর ঔপনিবেশিক প্রশাসনের তরফে কৃষকদের জন্য কি আইন প্রণয়ন হয়েছিল, এইসব বিষয়গুলো আমি এর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম। আজকে আমি শুরু করব শিল্প বাণিজ্য শুল্ক নীতি, এখান থেকে শুরু করব। দেখো, 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের সময় পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত একটি বাণিজ্যিক সংস্থা হিসাবে কাজ করত। দামি ধাতু, নানান রকম জিনিসপত্র তারা ভারতে আমদানি করত। তার বদলে কোম্পানি মশলাপাতি ও কাপড় রপ্তানি করত ব্রিটেনে। তাহলে পলাশির যুদ্ধের সময় পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটাই বাণিজ্যিক সংস্থা হিসেবে কাজ করত। তখন তারা কি করত, দামি ধাতু আর নানা রকম জিনিসপত্র ভারতে আমদানি করত, আর ভারত থেকে কি কি নিয়ে যেত, তারা মশলাপাতি, কাপড় এগুলো ব্রিটেনে নিয়ে যেত। কিন্তু ব্রিটেনের বস্ত্র উৎপাদকরা কোম্পানির এই রপ্তানিতে খুশি ছিল না। তারা ব্রিটেনের সরকারকে চাপ দিতে থাকে যাতে ব্রিটেনের ভারতীয় দ্রব্য বিক্রি আইন করে বন্ধ করা হয়। সেই মোতাবেক 1720 খ্রিস্টাব্দে আইন করে ব্রিটেনে সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য কাপড় আমদানির উপরও চড়া শুল্ক চাপানো হয়েছিল। কিন্তু এসব প্রতিরোধ সত্ত্বেও 18 শতকের মাঝামাঝি পর্যন্ত ইউরোপের বাজারে ভারতীয় বস্ত্রের চাহিদা ছিল। তাহলে সেই সময় কি হতো, ভারতে যে সমস্ত সুতির বস্ত্র তাদের দেশে নিয়ে যাওয়া হতো বা তাদের দেশে রপ্তানি করা হতো, তখন ব্রিটেনের যে বস্ত্র উৎপাদক কোম্পানি ছিল তারা কি করত, তারা সরকারকে চাপ দিয়ে এই ভারতীয় দ্রব্য বিক্রি আইনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করত এবং 1720 খ্রিস্টাব্দে আইন করে ব্রিটেনে সুতির কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয় এবং অন্যান্য যে কাপড় আমদানি সেটার উপর চড়া শুল্ক চাপানো হয়, মানে অনেক চড়া হারে শুল্ক দিতে হতো। এর ফলে দেখো, 18 শতকের মাঝামাঝি থেকে ইংল্যান্ডে কাপড় শিল্পে নতুন নতুন প্রযুক্তি প্রয়োগ করে উৎপাদন বাড়ানো ও দ্রব্যের মান ভালো করা হতে থাকে। অন্যদিকে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের পর ভারতের ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ করার জায়গায় চলে যেতে থাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে কি হলো, 1800 শতকের মাঝামাঝি সময় থেকে ইংল্যান্ডের কাপড় শিল্পে নতুন নতুন প্রযুক্তি প্রয়োগ করা হলো এবং এর ফলে উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হলো আর দ্রব্যের গুণগত মান আরও বৃদ্ধি করার চেষ্টা করা হলো। আর অন্যদিকে কি হলো, 1757 খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের পর থেকে ভারতের ব্যবসা বাণিজ্যকে নিয়ন্ত্রণ করার জায়গায় নিয়ন্ত্রণ করত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাংলার রাজস্বে অর্থ খরচ করে কোম্পানি ভারতীয় দ্রব্য রপ্তানি করত। তার পাশাপাশি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে দেশীয় বাণিজ্যের শুল্ক নীতি নির্ধারণ করতে শুরু করে ব্রিটিশ কোম্পানি। বাংলা তাঁতিদের সস্তায় দ্রব্য বিক্রি করতে বা কোম্পানি বেঁধে দেওয়া দাম মেনে নিতে বাধ্য করা হতো। এর ফলে তাঁত শিল্পের ক্ষতি হতে শুরু হয়। অনেক তাঁতি সামান্য মজুরিতে কোম্পানির হয়ে বস্ত্র উৎপাদন করতেন। ভারতীয় ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী বিদেশি বণিকদের ভারতের বাজার থেকে হটিয়ে দিয়েছিল ব্রিটিশ কোম্পানি। তাহলে তখন কি করা হতো, ভারতের যে দ্রব্যগুলো তৈরি হতো সেগুলো রপ্তানি করত এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে দেশের যে বাণিজ্যের শুল্ক নীতি সেটা নির্ধারণ করতে শুরু করলো ব্রিটিশ কোম্পানি এবং বাংলা তাঁতিদের জোর করে সস্তায় তারা দ্রব্য উৎপাদন করতে বাধ্য করতো এবং কম দামে সেগুলো তারা বিক্রি করতে বাধ্য হতো, কারণ কোম্পানি তখন একটা সস্তায় দাম বেঁধে দিয়েছিল। এর ফলে কি হতো, তাঁত শিল্পের ক্ষতি হতে শুরু হয় এবং অনেক তাঁতি কি করতো, সামান্য মজুরিতে, খুব কম মজুরিতে কোম্পানির হয়ে বস্ত্র উৎপাদন করত। ফলে অন্যান্য প্রতিদ্বন্দ্বী যে বিদেশি বণিকরা ছিল তাদের ভারতের বাজার থেকে সরিয়ে দিয়েছিল ব্রিটিশ কোম্পানি। এর ফলে ভারতে এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী যে বিদেশি বণিকরা ভারতের বাজারে ব্যবসা করেছিল তাদেরকে সরিয়ে দিয়েছিল ব্রিটিশ কোম্পানি। তাছাড়া বাংলার হস্তশিল্পীদের তৈরি জিনিস যাতে বেশি দামে কেনা না হয় তার জন্য নজরদারি রাখত ব্রিটিশ কোম্পানি। কাঁচা সুতো বিক্রির ব্যবসায় কোম্পানির একাধিপত্য তৈরি হয়েছিল, তার জন্য বাংলা তাঁতিদের চড়া দামে কাঁচা সুতো কিনতে হতো। চড়া দামে কাঁচামাল কেনা ও সস্তা দামে তৈরি দ্রব্য বিক্রিতে বাধ্য হওয়ার ফলে বাংলার তাঁত শিল্প ক্রমেই ক্ষতিগ্রস্ত হতে থাকে।
1813 খ্রিস্টাব্দের মধ্যে একদিকে বিদেশের বাজার হারিয়েছিল ভারতীয় বস্ত্রশিল্প, অন্যদিকে দেশের ভিতরে বিদেশি পণ্যের সঙ্গে তাদের পাল্লা দিতে হয়েছিল। দুই দিক থেকে আক্রান্ত ভারতীয় বস্ত্র ও হস্তশিল্প এর ফলে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ক্রমেই অর্থনৈতিক প্রতিযোগিতার বদলে ভারতের বাজারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া প্রাধান্য প্রতিষ্ঠা হয়ে পড়ে। তাহলে এই যে তারা বস্ত্রগুলো উৎপাদন করত, তার জন্য কিসের প্রয়োজন হতো? কাঁচা সুতো প্রয়োজন হতো, এবং এই কাঁচা সুতো বিক্রি করতে হচ্ছে বিদেশি কোম্পানি। তাদের এইখানে এই বিক্রিতে একচেটিয়া অধিকার ছিল, এবং বাংলা তাঁতিরা কি করতো? চড়া দামে সুতো কিনতে বাধ্য হতো, এবং এই চড়া দামে কাঁচামাল কিনে তারা যখন বিক্রি করতো তখন সেটা সস্তায় বিক্রি করতে হতো, সস্তা দামে এই দ্রব্য বিক্রি করতে হতো। তার ফলে কি হতো? তাঁত শিল্প, বাংলা তাঁত শিল্প ক্রমে ক্ষতিগ্রস্ত হতে থাকে। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর থেকে তো ভারতীয় বস্ত্র শিল্প বাইরে রপ্তানি করা বন্ধ হয়ে গিয়েছিল, তখন বিদেশের বাজার তারা হারিয়েছিল। 1813 খ্রিস্টাব্দের মধ্যে তাদের পণ্য বিদেশে রপ্তানি করা বন্ধ হয়ে গিয়েছিল। তাছাড়া অন্যদিকে দেশের ভেতরে বিদেশি পণ্যের সঙ্গে তাদের পাল্লা দিতে হতো, তখন বিদেশি পণ্যগুলো দেশে বিক্রি হতো এবং বিদেশি পণ্যের সঙ্গে তাদের পাল্লা দিয়ে ব্যবসা করতে হতো। তার ফলে দুদিক থেকে তারা আক্রান্ত হতো এবং ভারতীয় বস্ত্র আর হস্তশিল্প এর ফলে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। এবং ক্রমেই অর্থনৈতিক প্রতিযোগিতার বদলে ভারতের বাজারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। এর ফলে একটা যে অর্থনৈতিক প্রতিযোগিতা সৃষ্টি হয়েছিল, অর্থনৈতিক প্রতিযোগিতার বদলে তাদের ভারতের বাজারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। এরপর দেখো 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের বাজারে একচেটিয়া অধিকার চলে যায়। সেই সময় থেকেই ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে। তার ফলে নানান রকম বৈষম্যমূলক প্রতিযোগিতার মুখোমুখি হয়ে ভারতের দেশীয় শিল্পগুলি ক্রমে ধ্বংস হতে থাকে। ভারতীয় শিল্পের অবলুপ্তির ওই প্রক্রিয়াকে অবশিল্পায়ন বলা হয়। তাহলে অবশিল্পায়ন কাকে বলে? এটা তোমরা এখান থেকে এত পর্যন্ত মার্ক করে নাও, এই প্রশ্নটা কিন্তু আসে, অবশিল্পায়ন কাকে বলে বা অবশিল্পায়ন বলতে কি বোঝো, এটা তোমরা এই প্যারাটা ভালোভাবে পড়বে। তাহলে 1813 খ্রিস্টাব্দের পর থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের বাজারে একচেটিয়া অধিকার চলে যায়, এবং তখন থেকে বিদেশে পণ্য ভারতে আমদানি হতে থাকে এবং নানান রকম বৈষম্যমূলক প্রতিযোগিতার মুখোমুখি হয়। এর ফলে কি হয়? ভারতের দেশীয় শিল্পগুলো ক্রমে ধ্বংসের মুখে যেতে থাকে, এবং ভারতীয় শিল্পের অবলুপ্তির যে এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে অবশিল্পায়ন। ব্রিটেনে তৈরি কাপড়ের সঙ্গে পাল্লা দিতে না পেরে ভারতীয় সুতিবস্ত্র শিল্প ক্রমে ধ্বংস হয়ে গিয়েছিল। ওই শিল্পে নিযুক্ত বিভিন্ন ধরনের মানুষ তার ফলে জীবিকাহীন হয়ে পড়েন। সব দিক থেকেই একটা যেহেতু বৈষম্যমূলক ব্যবধান তৈরি হয়েছিল, একটা সমস্যার সম্মুখীন হয়েছিল বাংলা তাঁত শিল্পরা। এর ফলে ব্রিটেনে যে কাপড় তৈরি হতো তাদের সঙ্গে ভারতের তাঁতিরা পাল্লা দিতে পারতো না। তার ফলে ভারতের সুতি বস্ত্র ধীরে ধীরে ধ্বংসের মুখে চলে গিয়েছিল, এবং যারা এই শিল্পে নিযুক্ত ছিল তারা আস্তে আস্তে জীবিকাবিহীন হয়ে পড়ে। বিপুল সংখ্যক কর্মচ্যুত শিল্প শ্রমিক ও কারিগররা জীবিকার জন্য কৃষিকাজে যুক্ত হতে চেয়েছিলেন। তার ফলে কৃষি অর্থনীতির উপরও বাড়তি চাপ পড়ে। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে বিদেশি পণ্যে আরও বেশি করে ভারতের বাজারগুলি ছেয়ে গিয়েছিল। ফলে বিভিন্ন দেশীয় শিল্পের অবনমন ঘটে। তাঁত, কাঠ ও চামড়ার শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষ ওই জীবিকাগুলি ছেড়ে দিয়ে সহজ লাভের আশায় রেলপথ ও রাস্তা বানানোর শ্রমিক হয়ে গিয়েছিলেন। তাহলে এই যে একটা সমস্যা তৈরি হয়েছিল, তখন কি হতো? এইসব কর্মে যারা নিযুক্ত ছিল, যে সমস্ত শ্রমিক আর কারিগররা, তারা কি হতো? তাদের তো একটা জীবনযাপনের জন্য একটা জীবিকার প্রয়োজন, এবং তারা তার জন্য কৃষিকাজে নিযুক্ত হতে চেয়েছিল। তার ফলে কি হচ্ছে? কৃষিকাজে যারা কাজ করতো এবং এই শ্রমিকরাও যদি নিযুক্ত হয়, তাহলে কি হয়? কৃষির উপর একটা বাড়তি চাপ পড়তে থাকে, এবং ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে যোগাযোগ ব্যবস্থার একটা উন্নতি হয়েছিল। তখন কি হতো? বিদেশ থেকে আরও বেশি করে পণ্য ভারতে আমদানি হতো, এবং ভারতের বাজারে এইসব বিদেশি পণ্যে ছেয়ে গেছিল বা ছড়িয়ে পড়েছিল। এর ফলে কি হয়েছিল? দেশীয় শিল্পের অবনমন ঘটেছিল, এবং তাঁত, কাঠ, চামড়া শিল্পের সঙ্গে যে সমস্ত শ্রমিকরা নিযুক্ত ছিল তারা কি করলো? ওই জীবিকাগুলো ছেড়ে দিয়ে এইসব রেলপথ আর রাস্তা বানানোর শ্রমিক হয়ে গিয়েছিলেন, এইসব কাজে নিযুক্ত হয়েছিলেন। অবশ্য অবশিল্পায়ন নিয়ে ঔপনিবেশিক সরকার কোনো ইতিবাচক ভূমিকা নেয়নি। ভারতীয় অর্থনীতির ওপর অবশিল্পায়নের নেতিবাচক প্রভাব নিয়ে দেশীয় বুদ্ধিজীবীদের অনেকেই ঔপনিবেশিক শাসনের সমালোচনা করেছিলেন। তাহলে এই যে অবশিল্পায়ন ঘটেছিল, এই নিয়ে কিন্তু ঔপনিবেশিক সরকার কোনো ইতিবাচক ভূমিকা গ্রহণ করেনি, এবং দেশের যে বুদ্ধিজীবী মানুষরা ছিল তারা কিন্তু এই ঔপনিবেশিক শাসনের সমালোচনা করেছিলেন। এরপরের পেজে দেখো,
স্পষ্টতই বোঝা যায় ব্রিটিশ অবাধ বাণিজ্য নীতির প্রভাব ঔপনিবেশিক ভারতীয় অর্থনীতির উপর নেতিবাচক ছিল। যেসব ভারতীয় দ্রব্য তখনও ব্রিটেনে জনপ্রিয় ছিল সেগুলোর উপর চড়া হারে শুল্ক বসানো হতে থাকে। সেই শুল্ক ততক্ষণ বাড়ানো হতো যতক্ষণ ওই দ্রব্যের রপ্তানি বন্ধ না হয়ে যায়। এসবের ফলে ক্রমেই তৈরি দ্রব্য রপ্তানির বদলে কাঁচামাল রপ্তানি করা হতে থাকে ভারত থেকে। তার ফলে ভারতের নীল, চা প্রভৃতি ব্রিটেনে রপ্তানি করা হয়, সেগুলি ব্রিটেনের শিল্পের কাঁচামাল হিসেবে কদর পেতে থাকে। তাহলে ভারতে যেসব দ্রব্য বিদেশে রপ্তানি করা হতো তখন সেই দ্রব্যের উপর চড়া হারে শুল্ক বসানো হতো এবং এই শুল্ক ততক্ষণ পর্যন্ত বৃদ্ধি হতে থাকতো যতক্ষণ না এইসব দ্রব্যের রপ্তানি বন্ধ হয়ে যায়। তখন এইসব দ্রব্যের বদলে কাঁচামাল রপ্তানি শুরু হতে থাকে। তখন ব্রিটেনে এইসব শিল্পের কাঁচামাল হিসাবে কদর অনেক বেড়ে যায়। কাঁচামাল রপ্তানির ক্ষেত্রে কাঁচা সুতো ছিল অন্যতম প্রধান। সেই সুতো তৈরি কাপড় ব্রিটিশরা ভারতের বাজারে আমদানি করত। 1813 খ্রিস্টাব্দের পর থেকেই ব্রিটেনের শিল্প চাহিদার কথা মাথায় রেখেই ভারতে ঔপনিবেশিক প্রশাসনের শিল্পরীতি নির্ধারিত হতে থাকে। উপনিবেশ হিসাবে ভারতবর্ষ ক্রমেই কাঁচামালের রপ্তানি ও ব্রিটেনে তৈরি দ্রব্যের আমদানি বাজারে পরিণত হতে থাকে। তাহলে ভারতীয় দ্রব্য যেটা রপ্তানি করা হতো সেটা বন্ধ হয়ে কাঁচামাল রপ্তানির পরিমাণটা বেড়ে যায়। আর কাঁচামাল রপ্তানির ক্ষেত্রে কাঁচা সুতো ছিল অন্যতম প্রধান এবং এই সুতো তৈরি কাপড় ব্রিটিশরা ভারতের বাজারে আমদানি করত। এবং 1813 খ্রিস্টাব্দের পর থেকে ব্রিটেনের শিল্প চাহিদার কথা মাথায় রেখে এই শিল্প রীতি নির্ধারিত হতে থাকে। এর ফলে ভারতবর্ষ ক্রমে কি হয়, কাঁচামালের রপ্তানি এবং ব্রিটেনের তৈরি দ্রব্যের আমদানি বাজারে পরিণত হয়। তাহলে কাঁচামালের চাহিদা ওদের বেড়ে যায়, তখন তাহলে কাঁচামাল ওরা রপ্তানি করতে থাকে আর ব্রিটেনে যে সমস্ত দ্রব্য তৈরি হয় সেগুলো ভারতীয় বাজারে আমদানি পরিমাণ বেড়ে যায়। যোগাযোগ ব্যবস্থার উন্নতি ভারতীয় বাজারকে বিস্তৃত করে ব্রিটিশ পণ্য চলাচল সুগম করে তুলেছিল। বিশেষত রেলপথের প্রসার ঘটানোর সঙ্গে সঙ্গে গ্রামীণ কারিগরি শিল্পের হাল খারাপ হতে থাকে। বিচ্ছিন্ন গ্রামগুলির ভেতরে গ্রামীণ হস্তশিল্পের চাহিদা ছিল, কিন্তু রেলপথের মাধ্যমে গ্রামগুলি পরস্পর সংলগ্ন হয়ে পড়ার ফলে গ্রামের স্থানীয় বাজারে ব্রিটিশ দ্রব্যের অনুপ্রবেশ ঘটে, ফলে বাজারের প্রতিযোগিতায় গ্রামীণ পণ্যগুলি পিছু হটতে থাকে। তাহলে যোগাযোগ ব্যবস্থা ধীরে ধীরে উন্নত হতে থাকে এবং এই উন্নতি ভারতীয় বাজারকে বিস্তৃত করে ব্রিটিশ পণ্য চলাচলের পথ সুগম করে তুলেছিল। তাই যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার ফলে খুব সহজেই ব্রিটেন থেকে পণ্য ভারতে নিয়ে আসা সহজ হয়েছিল। বিশেষত রেলপথের প্রসার ঘটার সঙ্গে সঙ্গে গ্রামীণ কারিগরি শিল্পের হাল খারাপ হতে থাকে এবং গ্রামগুলির ভেতরে যে গ্রামীণ হস্তশিল্পের চাহিদা ছিল সেগুলো রেলপথের মাধ্যমে কি হতো, গ্রামগুলি পরস্পর সংলগ্ন হয়ে যায়। এর ফলে গ্রামের স্থানীয় বাজারেও ব্রিটিশ দ্রব্যের অনুপ্রবেশ ঘটে এবং বাজারের প্রতিযোগিতায় গ্রামীণ পণ্যগুলি পিছু হতে থাকে এবং গ্রামীণ যে পণ্য তৈরি হতো সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে থাকে। হস্তশিল্প ধ্বংস হওয়ার ফলে অনেকগুলি শহরেও ক্রমে আগের জৌলুস হারাতে থাকে। মুর্শিদাবাদ, ঢাকা, সুরাট প্রভৃতি শহরগুলি ক্রমে দুর্বল হয়ে পড়েছিল। সামগ্রিকভাবে শহরের জনসংখ্যা কমেছিল 19 শতকের শেষের দিকে। পাশাপাশি কাজ হারানো শিল্পী ও কারিগররা চাষের কাজে নিযুক্ত হয়েছিলেন। তাতে কৃষির উপরও চাপ বাড়ে। সেই চাপ সামলাবার মতো সামর্থ্য কৃষির ছিল না, ফলে ভারতে কৃষি ও শিল্প অর্থনীতির সামঞ্জস্য নষ্ট হয়ে পড়ে। তাহলে গ্রামে যে হস্তশিল্পগুলো তৈরি হতো সেগুলো ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় এবং মুর্শিদাবাদ, ঢাকা, সুরাট প্রভৃতি শহরগুলি ক্রমশই দুর্বল হয়ে পড়েছিল। 19 শতকের শেষের দিকে তারা যে সমস্ত শিল্পীরা কাজ হারিয়েছিল তারা কৃষিকার্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। তার ফলে কৃষি ব্যবস্থার উপরও চাপ সৃষ্টি হয়। এর ফলে কৃষি আর শিল্প অর্থনীতির সামঞ্জস্য নষ্ট হয়ে পড়ে। এরপর দেখো ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। 18 শতকের শেষের থেকে পরবর্তী 1.5 শতকে ঔপনিবেশিক ব্রিটিশ শাসন ভারত ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থে পরিচালিত করতে উদ্যোগী হয়েছিল। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পরে বলা হয় ভারতের ব্রিটিশ শাসন ব্যবস্থার যাবতীয় খরচ ভারত থেকেই আদায় করা হবে, তবে ব্রিটিশ সাম্রাজ্যের প্রয়োজনে যথেচ্ছভাবে ভারতীয় সম্পদ ব্যবহার করা যাবে। ভারতের বাজার ব্রিটিশ পণ্যের জন্য উন্মুক্ত হয়। 1914 খ্রিস্টাব্দ নাগাদ ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারে তৈরি সুতোর কাপড়ের 85% ভারতে বিক্রি হতো। ভারতীয় রেলের ব্যবহৃত লোহা ও ইস্পাতের 17% আসতো ব্রিটেন থেকে। অর্থাৎ উপনিবেশ হিসাবে ভারতীয় শিল্প বাণিজ্যের অভিমুখ শাসক ব্রিটেনের স্বার্থেই পরিচালিত হতো। তাই ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ভারতকেই সবচেয়ে দামি রত্ন হিসাবে বর্ণনা করা হতো। তাহলে 18 শতকের শেষ দিকে ঔপনিবেশিক ব্রিটিশ প্রশাসন ভারতীয় অর্থনীতিকে ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থে পরিচালিত করতে উদ্যোগী হয়। মানে ভারতের যে সমস্ত সম্পদ ছিল সেগুলো তারা ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থে ব্যবহার করত। তার 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পরে ভারতের ব্রিটিশ শাসন ব্যবস্থায় যে সমস্ত খরচ
ভারত থেকে আদায় করা হবে বলে স্থির করা হতো এবং ভারতের বাজারে ব্রিটিশ পণ্যের জন্য উন্মুক্ত করা হয়। তখন আইন প্রণয়ন হয় যে ব্রিটিশ সাম্রাজ্যের প্রয়োজনে তারা ভারতীয় সম্পদ যথেচ্ছভাবে ব্যবহার করতে পারবে এবং 1914 খ্রিস্টাব্দ নাগাদ ব্রিটেনের ল্যাঙ্কশায়ারে তৈরি সুতির কাপড়ের 85% ভারতেই বিক্রি করা হতো। ভারতীয় রেলের জন্য যে লোহা, ইস্পাত এগুলোর যে প্রয়োজন ছিল সেগুলো 17% আসতো ব্রিটেন থেকে। তাই ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে এই ভারতকে সবচেয়ে দামি রত্ন হিসাবে বর্ণনা করা হয়েছিল। এরপর দেখো 19 শতকের দ্বিতীয় ভাগে ভারতে বেশ কিছু যন্ত্র নির্ভর শিল্প তৈরি হতে থাকে। 1850-এর দশকে সুতির কাপড়, পাট ও কয়লা শিল্প তৈরি হয়েছিল। 1853 খ্রিস্টাব্দে বোম্বাইতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়। হুগলির রিষড়ায় প্রথম পাটের কারখানা চালু হয় 1855 খ্রিস্টাব্দে। ধীরে ধীরে সুতির কাপড় ও চটকল শিল্পে অনেক লোক কর্মী হিসাবে নিযুক্ত হতে থাকে। 20 শতকের গোড়ায় চামড়া, চিনি, লৌহ, ইস্পাত ও বিভিন্ন খনিজ শিল্প গড়ে উঠতে থাকে। তাহলে এই প্যারাটা তোমরা ভালোভাবে পড়বে। কত খ্রিস্টাব্দে সুতির কাপড় আর পাট কয়লা শিল্প তৈরি হয়েছিল? 1850-এর দশকে। তারপর সুতির কাপড় তৈরির কারখানা কোথায় প্রথম চালু হয়? বোম্বাইতে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়। তারপর কোথায় কত খ্রিস্টাব্দে পাটের কারখানা প্রথম চালু হয়? এইগুলো তোমরা মার্ক করে নেবে। হুগলির রিষড়ায় 1855 খ্রিস্টাব্দে প্রথম পাটের কারখানা চালু হয়। আর 20 শতকের গোড়ায় চামড়া, চিনি, লৌহ, ইস্পাত বিভিন্ন খনিজ শিল্প গড়ে উঠতে থাকে। এর পরের পেজে দেখো, এইসব শিল্পগুলিতে বেশিরভাগ ব্রিটিশ মূলধন বিনিয়োগ করত। সস্তায় শ্রমিক ও কাঁচামাল এবং চড়া হারে মুনাফা ব্রিটিশ বিনিয়োগকারীদের আকর্ষণ করে। ভারত ও আশেপাশের দেশগুলিতে উৎপন্ন দ্রব্য বিক্রির বাজারও ছিল। তাছাড়া উপনিবেশিক সরকারও ওই শিল্পগুলিকে নানানভাবে সহযোগিতা করেছিল। তবে ভারতীয় শিল্পোদ্যোগীরা সেই সহযোগিতা পাননি। কেবল সুতির কাপড় তৈরির শিল্পে অনেক ভারতীয় বিনিয়োগকারী ছিল। ব্যাংক থেকে ধার পাওয়ার অথবা ব্যাংকের সুদের হারের ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হতো। ধীরে ধীরে অবশ্য দেশীয় ব্যাংক ও বীমা কোম্পানির প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ভারতীয় ব্যবসায়ীরা। তাহলে এইসব শিল্প বেশিরভাগ ব্রিটিশ মূলধন বিনিয়োগ করা হতো। তাই যে সমস্ত শিল্পগুলি তৈরি হয়েছিল, যেসব শিল্পের কাজে শ্রমিকরা নিযুক্ত হয়েছিল, যেমন পাট শিল্প, সুতি বস্ত্র শিল্প, লৌহ ইস্পাত শিল্প, খনিজ শিল্প, এই সমস্ত কাজে বেশিরভাগ মূলধন ব্রিটিশরাই বিনিয়োগ করত এবং সস্তায় শ্রমিক আর কাঁচা মাল আর চড়া হারে মুনাফা ব্রিটিশ বিনিয়োগকারীদের আকর্ষণ করত। আর ভারত এবং আশেপাশের দেশগুলিতে উৎপন্ন বিক্রির বাজারও ছিল। এছাড়া ঔপনিবেশিক সরকার এই শিল্পগুলিকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল, কিন্তু ভারতীয় শিল্পোদ্যোগীরা এই সহযোগিতা পায়নি। ব্যাংক থেকে ধার পাওয়ার অথবা ব্যাংকের সুদের হারের ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হতো। আর ধীরে ধীরে অবশ্য দেশীয় ব্যাংক বীমা কোম্পানির প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ভারতীয় ব্যবসায়ীরা। তাহলে এরপর থেকে ধীরে ধীরে দেশীয় ব্যাংক আর বীমা কোম্পানি প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ভারতীয় ব্যবসায়ীরা। সরকারের পরিবহন ও রেল ব্যবস্থার ক্ষেত্রেও এই বৈষম্য লক্ষ্য করা যেত। দেশীয় দ্রব্য পরিবহনের জন্য রেল মাশুলের হার ছিল চড়া, বরং বিদেশি দ্রব্য আমদানি করে কম খরচে বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়ার সুবিধা ছিল। এসবের ফলে ঔপনিবেশিক ভারতে দেশীয় শিল্পের অগ্রগতি মূলত সুতি ও পাট শিল্পে আটকে ছিল। এমনকি ব্রিটিশ উৎপাদকেরা ঔপনিবেশিক সরকারকে দেশীয় শিল্প বিরোধী অবস্থান নেওয়ার জন্য ক্রমাগত চাপ দিত। তাছাড়া দেশীয় শিল্পোদ্যোগগুলি কয়েকটি অঞ্চলেই সীমাবদ্ধ ছিল, ফলে সার্বিক উন্নয়নের সুবিধাও ঔপনিবেশিক শাসনাধীন ভারতবর্ষে দেখা যায়নি। তাহলে সরকারের পরিবহন আর রেল ব্যবস্থার ক্ষেত্রে বৈষম্য দেখা যায়। দেশীয় দ্রব্য পরিবহনের জন্য রেলের মাশুলের হার ছিল চড়া, আর বিদেশি দ্রব্য আমদানি করে কম খরচে বাজারে পৌঁছে দেওয়ার সুবিধাও ছিল। এই সমস্ত কারণে ঔপনিবেশিক ভারতে দেশীয় শিল্পের অগ্রগতি মেনলি হচ্ছে সুতি আর পাট শিল্পে আটকে ছিল। আর ব্রিটিশ উৎপাদকরা এই ঔপনিবেশিক সরকারকে দেশীয় শিল্প বিরোধী অবস্থান নেওয়ার জন্য ক্রমাগত চাপ দিতে থাকতো। তার ফলে কি হতো, এই যে দেশীয় শিল্পোদ্যোগীরা কয়েকটি অঞ্চলে সীমাবদ্ধ ছিল। সার্বিক উন্নয়নের সুবিধা কিন্তু এই ঔপনিবেশিক শাসনাধীন ভারতবর্ষে দেখা যায়নি বা হয়নি। আজকে তাহলে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি রেলপথ ব্যবস্থা থেকে বাকি অংশটা আলোচনা করে দেবো। পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারো। আর আমার পড়ানো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টসে জানাবে। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।